ভোট দেবেন, অতএব তিনি যে রাষ্ট্রপতি হচ্ছেন এটি এখন মানে এক অর্থে নিশ্চিত। তাহলে এই ভোটের দরকারটা কি? দেখুন, নিশ্চিত হলেও প্রক্রিয়া রক্ষা করতে হবে। প্রক্রিয়াটা যে কারণে যেহেতু ক্যান্ডিডেট একটা আছে, আপনাকে মাথায় রাখতে হবে যে উনি তো আনঅপোজ না, একজন প্রার্থী নন, দুজন প্রার্থী যেহেতু আছে, এখানে প্রক্রিয়া রক্ষা করতে হবে। যারা প্রার্থী দিয়েছেন তারাও জানেন ওনারা হেরে যাবেন। দিয়েছেন কেন, এটা একটা প্রশ্ন না? কেন দিয়েছেন? এখানে কতগুলো ইস্যু আছে। এখানে জামাতেরও কিছু পলিটিক্যাল ইস্যু আছে, আবার অলি আহমেদ সাহেবেরও আছে। জামাতের ইস্যুটা নিয়ে যে কথাটা বারবার করে বলা হচ্ছে যে জামাত মুক্তিযুদ্ধ যেহেতু বিরোধী দল হিসেবে পরিচিত মানুষের কাছে, এবং গাজী নজরুল ইসলাম তার একজন মুক্তিযোদ্ধা ছিলেন, জামাতের আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী থেকে নির্বাচিত, আপনার মনে থাকার কথা। উনি ভদ্রলোক মারা গেছেন, এবং সেই জায়গা থেকে ওনাদের অলি আহমেদের মতো একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ওনাদের প্রার্থী, সেটি ওনাদের জন্য একটি রাজনৈতিক বড় একটা ট্রাম্প কার্ড। এবং এইখানে অলি আহমেদ সাহেবের যে নৈতিক পতন, সেই নৈতিক পতনটা কিন্তু জামাতকে এক ধরনের উজ্জীবিত করবে, উদ্বুদ্ধ করবে। এটা জামাতের পলিটিক্যাল। মানে নৈতিক পতন কেন? উনি জামাতের জোটে যোগ দিয়েছেন তাই বলে? দেখুন, অলি আহমেদ সাহেব সারা জীবন উনি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন। আমি অলি আহমেদ ভাইয়ের সঙ্গে বহু কথা বলেছি, এবং উনি একটা কথা বারবার করে বলতেন যে জামাতের যদি টাকা না থাকে বা অস্ত্র না থাকে তাহলে জামাতের রাজনীতি থাকে না, এমন কথা বহুবার বলেছেন উনি। সো ওই জায়গা থেকে আবার মুক্তিযুদ্ধের জায়গা থেকে উনি আবার আর একটা নতুন কথা বলেছেন যে উনি ওই রিভল্ট, একটা নতুন হিস্ট্রি। তো এই জায়গা থেকে জামাত বলতে পারবে যে আমাদের দলে শুধু মুক্তিযুদ্ধ বিরোধী লোকজন আছে, এই কথাটা ঠিক না। আমাদের পক্ষে মুক্তিযুদ্ধ, জামাতে বর্তমান আমিরও দাবি করেন যে উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ঠিক আছে, ওই জায়গাটাই হচ্ছে বড় বড় অ্যাডভান্টেজ। আর অলি আহমেদ সাহেবের বড় বিষয় আমার কাছে মনে হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন চট্টগ্রামের মূল যে আসন্ন গন্ডগোল, সাতকানিয়া, লোহাগড়া, চট্টগ্রাম 14-15 যে দুটাই জায়গায়, চন্দনাইশ, ওই জায়গায় শাহজাহান চৌধুরী সাহেব এসে ওনার অনেক পুরনো গন্ডগোল 2001 সালের আগে থেকে, তার আগে থেকে, এবং ওইটা নিয়ে কিন্তু অলি আহমেদ সাহেব বেসিক্যালি জামাতের সঙ্গে তার মূল গন্ডগোলের জায়গাটা কিন্তু ওইটাই। এবং এইবার কিন্তু উনি যেটা করেছেন জামাতে যোগ দিয়ে, উনি যেটা করেছেন যে ওনার ছেলেকে নমিনেশনের ব্যবস্থা করে দিয়েছেন। উনি একটা জিনিস, বাংলাদেশের সবচেয়ে বড় আনফর্চুনেট পার্ট হচ্ছে সবাই ছেলে মেয়েগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনের সপ্তাহে এক শেষ করে দেন। অলি আহমেদ সাহেবের কিন্তু মুক্তিযুদ্ধ হিসেবে অনেক বড় একটা সম্মানের জায়গা ছিল। সে ভদ্রলোক কী করলেন, উনি ওনার ছেলেকে, ওনার আমার কাছে মনে হয়েছে একজন সাংবাদিক হিসেবে যে উনি ওনার ছেলেকে কেন, ছেলের জন্য উনি ওনার ক্যারিয়ারটা ধ্বংস, মানে কম্প্রোমাইজ করলেন। কারণ উনি দেখেছেন যে ওনার ছেলে এমন কোনো ক্যারিশম্যাটিক নেতা এখনো হয়ে ওঠেন নাই যে উনি জামাত এবং বিএনপির সঙ্গে অলি আহমেদ সাহেবের গণ্ডগোল এটা পুরনো না। এবং আমি 2002 থেকে 2006 বিকল্পধারা গঠন, তারপরে 2007 এলডিপি গঠন, সব সময় আমরা অলি ভাইয়ের সঙ্গে কথা বলতাম। ওনার পার্ক রোডের বাসায়, এই মহাখালী ডিএচও বাসায় যেতাম। তো সেই জায়গায় ছিল, উনি তারেক রহমানের নেতৃত্বটা মানতে পারতেন না। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। উনি অনেক কথা বলেছেন, এবং আপনার মনে আছে কিনা আমি জানি না, যখন বিকল্পধারা দলটা গঠন হয় এবং অক্টোবরে 2006, সেই সময় কিন্তু খালেদা জিয়া এবং তারেকরে অন্যরকম এখন যিনি প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এমন কথাবার্তা বলা হয়েছে, এবং একটা স্লোগান বলতো যে যাক, এটা আমি পাবলিকলি বলতে চাই না, খুব বাজে বাজে স্লোগান তখন দেয়া হতো। এবং উনি কিন্তু তারেক রহমানের নেতৃত্ব, তারেক রহমানের প্রভাব, বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, সেটা হচ্ছে যে একজন বড় নেতার যে উত্তরাধিকার এটা চলে আসে, কিন্তু ওনার শুধু মানতে পারতেন না। কিন্তু আনফর্চুনেট পার্ট হচ্ছে উনিও কিন্তু ওই জায়গাতে কিন্তু কম্প্রোমাইজ করে ওনার ছেলেকে প্রতিষ্ঠা করতে গেলেন। চিন্তা করলেন যে যদি আমি জামাতের সাথে কম্প্রোমাইজ করি আমার জীবদ্দশায়, তাহলে হবে কি, উনি যদি একবার কোনোভাবে জামাতের এমপি হয়ে আসেন তাহলে তার ছেলের পলিটিক্যাল একটা স্পেস হয়। কিন্তু এর পাশাপাশি আর একটা জিনিস আছে, আপনি যেই জিনিসটা আমি ধরিয়ে যেতে চাই, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে কিন্তু ওই 2007-08-এর যেই রাজনৈতিক পট পরিবর্তন, আমরা এই প্রসঙ্গে একটু পরে আসছি, আমরা একটু আগে আইনের জায়গাটা থাকি। ডক্টর জাহিদ ইকবাল, এই যে ভোট, রাষ্ট্রপতি পদে যে ভোটটা হবে, রাষ্ট্রপতি নির্বাচন আইন যেটি 1991 সালের, সেখানে পরিষ্কার বলা আছে ভোটটা হবে প্রকাশ্য ভোট। একজন এমপি কাকে ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট পদে, এটা দেখা যাবে। ভোট মানেই তো সেটা গোপনীয়তার ব্যাপার। তাহলে আপনি রাষ্ট্রপতি পদে আপনি ভোটটাকে প্রকাশ্য ভোট করে দিচ্ছেন, 70 অনুচ্ছেদ অনুযায়ী আবার আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। সবকিছু মিলিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনটা নিতান্তই একটা আনুষ্ঠানিকতা কিনা, এবং এরকম একটি আইন রেখে আপনি রাষ্ট্রপতি পদে এই যে আজকে যে ভোট হচ্ছে, এর একটা প্রশ্ন তৈরি করে কিনা? দেখেন, একটা বিষয় হলো যে যেটা ভোটের বিষয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে যে গোপনে বা ভোট আমরা বা আমাদের কাকে ভোট দিলেন সেটা কেউ জানবে না। হ্যাঁ, আমাদের আরপিও সেটা বলে।
তো সেটা ঠিক আছে, কিন্তু পার্লামেন্টের ভেতরের বিষয়টা হলো যে পার্লামেন্টের ভেতরের বিষয়টা সবসময় ইউনিক এই অর্থে যে আপনি ওর ভেতরে যে প্রসিডিওর, ওর ভেতরে যে বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন না, এবং পার্লামেন্টের প্রসিডিওর পার্লামেন্ট নিজেই ঠিক করেন কিভাবে তারা ফাংশন করবে। আর একই সঙ্গে যে আইনটির আলোকে ইলেকশনটা হচ্ছে 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন, এই রাষ্ট্রপতি নির্বাচন আইনের সেকশন 10টা বেসিক্যালি এই প্রকাশ্য ভোটের যে ব্যাপারটা আছে। এখন এটার উভয় পাশে তর্ক হতে পারে, কিন্তু প্রশ্ন হলো যে যতক্ষণ আপনি এই আইন পরিবর্তন না করছেন, এবং এই আইনটা তো বেশ আগে করা, 91 সালে করা, তারপরে এটার ব্যবহার হয়নি, সেটা এই প্রয়োজন হয়নি যে হ্যাঁ প্রয়োজন হয়নি, সংখ্যাগরিষ্ঠ দলের একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে আর কেউ বিরোধী দল থেকে দাঁড়াননি সেটার কারণে, এবার একজন ক্যান্ডিডেট আছেন, সেটার কারণেই হয়তো এই কথাগুলো সামনে আসছে। কিন্তু প্রশ্ন হলো যে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট নিজে বা আমাদের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ তারা সিদ্ধান্ত না নিচ্ছেন যে আসলে এটা গোপন ব্যালটে হবে বা ইত্যাদি, সেখানে একটা যুক্তি আছে প্রকাশ্য ব্যালটের, সেটা হলো যে যদি আপনি গোপন ব্যালটে দিয়ে দেন তাহলে আর্টিকেল 70 যেটা আছে সেটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তার কারণ হলো আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন যে কে আপনার দলের বিপক্ষে ভোট দিয়েছে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আর 70 প্রয়োগ করতে পারবেন না। এখন সেই ওইখানে তো প্রশ্ন, এইবারের সংসদে বিএনপির 2/3 সদস্য আছেন, ফলে যদি ভোট হয় তাহলে তো প্রত্যেকে বিএনপির এমপিরা মির্জা ফখরুলকে ভোট দিতে বাধ্য, তার মানে তিনি প্রেসিডেন্ট হচ্ছেন, তাহলে এই আনুষ্ঠানিকতার দরকারটা কি? না, সেটা দরকার আছে, কারণ কামরুল ভাই যেভাবে বলছিলেন যে আপনার প্রসিডিওর যেটা আছে, আপনি প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। অনেক সময় আমরা বুঝতে পারি যে এটা নিশ্চিতভাবে এইভাবে হচ্ছে, কিন্তু আমরা তারপরেও প্রসিডিওরগুলো নিয়ম রক্ষাটা আসলে জরুরি, কারণ আপনার আইনের ক্ষেত্রে হয় কি যে আপনি নিশ্চিত জানার পরেও আপনি প্রসিডিওরের মধ্যে দিয়ে যাবেন, সেটাই সৌন্দর্য, এবং সেটা করাটা এই জন্যে দরকার। সেটা হলো যে রাষ্ট্র তো একটা আপনার স্টেট ক্রাফট শব্দটা আমরা ব্যবহার করি, যে এটার একটা ফাংশনিং আছে, সুতরাং আপনি ফাংশনিংটা ডেভিয়েট করবেন না, ওটা নিয়ম রক্ষার জন্য হলেও যথাযথভাবে করবেন, সেটা হচ্ছে একটা জায়গা। আর যে কথাটা আমি ছেড়ে দিয়েছিলাম ওইখানে যে আপনি আর্টিকেল 70 প্রয়োগের জায়গাটা, 70 বিতর্কিত কিনা সেটা অন্য তর্ক, কিন্তু 70 আপনি যদি রাখেন এবং 70 প্রয়োগের প্রশ্ন যদি রাখেন, তাহলে আপনাকে প্রকাশ্যেই থাকতে হবে। আর একটা লাইন বলে দিলে এটা একদম সহজ হয়ে যায়, কারণ আপনি দেখবেন পার্লামেন্টের সবগুলো ভোটই প্রকাশ্যে হয়, আপনি দেখবেন বিলের পক্ষে ভোট তো প্রকাশ্যেই হয়। হ্যাঁ, সব কারণই হলো আর্টিকেল 70টার যাতে উপস্থিতিটা প্রয়োগের সুযোগটা থাকে। এইখানে যেটা প্রশ্ন, ধরেন সাধারণ মানুষ যারা, আমরা ধরে নিই যে সবাই তো আর্টিকেল 70টা বুঝবে না, যে সংবিধানের এখন যে বিধানটা আছে যে একজন ব্যক্তি যিনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করেন অথবা দলের বিপক্ষে ভোট দেন, এই দুটি কারণে এমপিশিপ চলে যাবে। এখন বলা হচ্ছে দলের বিপক্ষে ভোট আর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট এক কিনা, কারণ রাষ্ট্রপতি পদের যে নির্বাচনটা কি আসলে সংসদের দৈনন্দিন কাজের অংশ কি? ইটসেলফ মানে একটা তো আলাদা ইলেকশন। হ্যাঁ, এইখানে একটা ছোট্ট বিতর্ক আপনি তুলতে পারেন, যদিও সেটা দুর্বল বিতর্ক, কিন্তু সেটা হচ্ছে যে যেটা বিতর্কটা মানে তোলা হচ্ছে সেটা হলো যে এইটা আসলে সংসদ অধিবেশন কিনা, এটা সংসদের কার্যক্রম কিনা, নিয়মিত কার্যক্রম তো না, এটা একটা তর্ক। আর একটা হলো যে যদি সেটা না হয় তাহলে আপনার আর্টিকেল 70 প্রয়োগ করা যাবে কিনা। কিন্তু এইটা এই কারণে অসুবিধাজনক এই তর্কটা, কারণ হলো এই পার্লামেন্টের মানে আপনি যদি পুরো আইনটা দেখেন তাহলে দেখবেন যে আইনটা হচ্ছে পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হবেন রাষ্ট্রপতি, তার মানে হলো পার্লামেন্টের যে প্রসিডিং সেটা মধ্যে এই আপনার ভোটিং এর ব্যাপারটা পড়বে। এখন একটা রাষ্ট্রপতি নির্বাচনও সংসদের কাজের অংশ, কারণ হলো ভোট আপনার আইন বলছে যে রাষ্ট্রপতি যিনি হচ্ছেন উনি সংসদ কর্তৃক নির্বাচিত হবেন। এই আইনগুলো তৈরি আসলে আপনাদের মানে আপনি সাবেক আমলাদের তরফেই হয়, এবং 91 সালে আইনটি যখন হয় আপনার খুব ভালো মনে থাকবে একটা বিতর্ক তখনই উঠেছিল যে এরকম একটি আইন করে তখন একটা অধ্যাদেশ জারি করা হয়েছিল যে এই আইনটি আলোকে 70 অনুচ্ছেদ অ্যাপ্লিকেবল হবে কি হবে না, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে যদি একজন এমপি স্বাধীনভাবে ভোট দেন 70 অনুচ্ছেদ অ্যাপ্লিকেবল হবে কিনা। বিতর্কের মুখে সেই অধ্যাদেশটা বাতিল করা হয়। আমার প্রশ্নটা হলো যে এই আইনটি যখন করা হয় 91 সালে, তখন তো এই বিতর্কগুলো ছিল, এতদিন আমাদের প্রয়োজন হয় না যেহেতু রাষ্ট্রপতি পদে ভোট প্রয়োজন হয় না, কিন্তু পুরো সিস্টেমটা আপনার কি মনে হয় এটা কোনো আলটিমেটলি ডেমোক্রেসির জন্য কোনো পজিটিভ জিনিস এটা, এই আইনটা বা 70 অনুচ্ছেদটা? প্রথমত হলো যে 91 সালে কিন্তু একটা রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, তখনই এটার প্রয়োজন ছিল এবং তখন রাষ্ট্রপতি নির্বাচন হয়। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে যে 91 সালে পার্লামেন্টের
কম্বিনেশনটা কেমন ছিল। জি। যদিও তখনও বিএনপির কাছে 168 সিট ছিল, মানে তাদের মহিলা আসন সহ, নারী আসন সহ, জি। সুতরাং তাদেরই লোক কিন্তু রাষ্ট্রপতি হতে পারতেন। একদম। এবং বিএনপি পেয়েছিল 172, মাত্র 4টা বেশি। 4টা বেশি। তো জামাতের সেট ছিল 18 + 2 20টা। খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল। না, আমি জামাতের প্রসঙ্গটা এই জন্য আনছি যে জামাত তো বিএনপির সাথে তখন ঐক্যবদ্ধ ছিল, হ্যাঁ। কিন্তু জামাত কিন্তু ওই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি, আচ্ছা, অ্যাবসেন্ট ছিল। তারা সে কারণে ভোটই কারো দেয়নি। সদস্যপত্র যায় নাই। না, জামাত ভোট দেয়নি, কিন্তু জামাতের তার পার্টি আচ্ছা, ভোট দেয় নাই, ভোট আচ্ছা। দেয়নি, আচ্ছা, বিপক্ষে তো দেয়নি, আচ্ছা, ভোট ভোট দেয়নি, দেয়নি। আচ্ছা। তো ওই সময় ধরেন যে 172 ভোট নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হলেন রহমান বিশ্ব সাহেব, তাই না? তো আপনার আইনটার 70 ধারা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। 70 ধারা তো একটা সংস্কার দরকার, এবং এটা নিয়ে এখন মোটামুটি আলোচনা অনেকেই হচ্ছে। একমত। Already এবং জুলাই সনদেও BNP ও একমত। এসছে, জুলাই BNP সনদে একমত। না আসলেও বিএনপি কিন্তু 31 দফা BNP, হ্যাঁ, 70 বলেছে। অনুচ্ছেদের একটা লিবারেল করার ব্যাপারে। লিবারেল করার ব্যাপারে। লিবারেলটা কি করবে? লিবারেল করার জায়গা আছে দুটা। একটা হলো যে আমরা জানি যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমরা কিন্তু এখন পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে আলোচনা করছি। Right, right. পরে হয়তো আমরা ক্ষমতা জি, ভারসাম্য নিয়ে আলোচনা আমরা করব। এখানে যাবো একটু তো পরে। এখন লিবারেল যদি করতে চাই, তাহলে ডেমোক্রেসিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসির দুই জায়গায় আপনার সরকার পতন হতে পারে। একটা হলো যদি নো কনফিডেন্স আসে, আস্থা ভোট। হ্যাঁ, আস্থা ভোট, এটা আসে যদি, তখন যদি পার্টির থেকে কেউ চলে যায় বাইরে, তখন কিন্তু মানে সংসদ মানে সরকার পতন ঘটবে। সেটা একটা জায়গা। আরেকটা হলো যে আমরা বলি ফাইন্যান্স বিল, মানে বাজেটের যে অর্থ বাজেটের বিলটা, সময়, হ্যাঁ। সেখানে যদি অর্থ বিল পাস না হয়, তাহলেও কিন্তু ওটা নো কনফিডেন্সের সমান, Right. তখনও সরকারকে পদত্যাগ করতে হবে। তো এখন আলোচনাটা এই জায়গায় আছে যে এই দুইটা ক্ষেত্রে বাদে বাকি ক্ষেত্রে আমরা সংসদ সদস্যদেরকে একটা স্বাধীনতা দিতে পারি কিনা, Right. যে বিভিন্ন ইস্যুতে, ধরেন আইনের ইস্যুতে, বা এই যে ধরেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট নির্বাচন, এইসব ইস্যুতে আমরা একটা স্বাধীনতা দিতে পারি কিনা, এটা আলোচনা আছে। বাট জুলাই সনদে এটা বলা আছে, কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহারে আবার এর সঙ্গে দুটি আবার যুক্ত করেছে। না, 31 দফায় ওরা 70 অর্থ বিল, আস্থা বিল, এবং সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচন। না, রাষ্ট্রপতি নির্বাচন না। আরেকটা হলো যে ওরা বলেছে যে বিএনপি বলেছে, আরেকটা হলো যে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন যদি জড়িত থাকে, ধরা যাক যুদ্ধ, ঠিক আছে, 4টি ক্ষেত্র ছাড়া ওপেন। আমি বিএনপি যদি ওইটুকু রাজি হয়, বা আমরা যদি ওইটুকু পর্যন্ত পৌঁছাতে পারি, হ্যাঁ, তাতে রাষ্ট্রপতি আমি নির্বাচন এটাকে ওপেন থাকে। বলতে পারি যে এক ধাপ অগ্রগতি, সামনে। তাই না? আমরা বানরের মতো ওই যে লাঠি বেয়ে উঠতেছে আর নামতেছে, এটার চেয়ে তো অগ্রগতি, তাই না? সেটা যদি হয়, এবং নিশ্চয়ই নেক্সট পার্লামেন্ট সেশনে বা তারপরে এটা করে ফেলা যাবে। এখনো যদি আপনি ধরেন, আমরা একটা আলোচনা করি যে এখন ধরেন 70 অনুচ্ছেদ বিএনপি চেঞ্জ করে দিল, কালকে চেঞ্জ করে দিল, মনে করেন পার্লামেন্ট অধিবেশন, সেটা কিভাবে করবেন আপনি? এই তো অধিবেশন পার্লামেন্ট ছাড়া তো অধিবেশন ডাকলো, আচ্ছা, হ্যাঁ, ডেকে চেঞ্জ করে দিল, আচ্ছা। যে আমরা 70 অনুচ্ছেদ স্বাধীন করে দিলাম। আমি কিন্তু নিশ্চিত যে ওই যে বিএনপি যে 2/3 ভোটার আছে, তারা সবাই মির্জা ফখরুলকে ভোট দেবেন, আমি একদম নিশ্চিত। Right. আমরা এরকম এই স্বপ্নের আলোচনা এখানে করতে পারি, Right. এবং আমরা ওটা চাইও। হ্যাঁ। কিন্তু আমি নিশ্চিত যে যতক্ষণ পর্যন্ত মানুষের মনন চেঞ্জ না হবে, যে আমি দুই পক্ষের মধ্যে যাচাই করে ভালো ক্যান্ডিডেটকে দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ এটাতে হবে না যে আমি অন্যকে ভোট দিয়ে দেবো। এবং এখানে যে ক্যান্ডিডেট আছে, সেই ক্যান্ডিডেট যেহেতু জামাত জোটের থেকে আছে, সুতরাং বিএনপি যেহেতু স্বাধীনতার পক্ষে কথা বলে, এবং তাদের যিনি নেতা, যিনি এই দলটা তৈরি করছেন, তিনি আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা। কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এবং প্রেসিডেন্ট ছিলেন, শহীদ প্রেসিডেন্ট। তো তার দলের পক্ষ থেকে 70 অনুচ্ছেদ যদি আপনি পরিবর্তনও করে দেন আগামীকাল সকালে, তারপরও মির্জা ফখরুল তারপরও প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই পরিমাণ ভোট পেয়ে, মানে যে Right. পরিমাণ তাদের কাছে আছে এখন, ওই সব ভোটই 270 পাবেন। or something, প্রত্যেকটা ভোট পাবেন। Right. এবং এবার কিন্তু আমার ধারণা 91 সালের মতো অ্যাবসেন্ট হবে না, না, সবাই সবাই যাবে। সবাই যাবেন এবং ভোট দেবেন। Right, কারণ কি যেন বলছিলেন? আমি 70 অনুচ্ছেদের যেহেতু আলোচনা জি। আসলে, আমি এখানে একটু সংযোজন করতে চাই। যারা আমার দুই সহকর্মী বক্তা যা বলেছেন তার সঙ্গে তো দ্বিমত পোষণ করবো না। তার একটা জিনিসের 70 অনুচ্ছেদটা গণতন্ত্র আইনের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে একটু ফাইন লাইন আছে। আপনি যদি মানে আমি বাংলাদেশের সংবিধান বিশ্লেষণের জায়গায় একটা বড় সমস্যা হচ্ছে, আমরা সবাই প্রসিডিউরাল জায়গায় মোর ইম্পর্টেন্ট বেশি জোর দিয়ে ফেলি। প্রসিডিউরাল চাইতে একটা ল বা একটা অনুচ্ছেদ যেটাই করা হয়, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এবার একটা ফিলোসফি থাকে। কনস্টিটিউশন ইজ এ ফিলোসফিক্যাল ডকুমেন্ট, হায়েস্ট পলিটিক্যাল ফিলোসফিক্যাল ডকুমেন্ট। 1954 সালের যে নির্বাচন, মানে এটার গোড়া কোত্থেকে এলো? যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছিল বাঙালিরা আমাদের এই বেঙ্গলে, ইস্ট পাকিস্তানে। সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তফ্রন্টটা জয়ী হয়, এবং তখন যে হর্স ট্রেডিংটা হয়েছিল, সেই হর্স ট্রেডিংয়ের কারণে সেই সরকারগুলো টেকে নেয়। এবং মওদুদ আহমেদের সাথে কনস্টিটিউশনাল কোয়েস্ট অফ অটোনমি বইটা পড়ে দেখবেন যে কিভাবে এমপিদেরকে দল ভাঙা, এমপিদেরকে কেনা, এই কাজগুলো হতো।
সেই কারণে ওই জায়গায় বিশ্লেষণ করে এবং আপনি যদি না সেজন্য তো আপনি আস্থা ভোটকে আপনি আলাদা করে না রাখবেন। না আসছি আপনার কাছে আসছি, বিষয়টা কোন জায়গায়, ওই যে আস্থা ভোটার ওই জায়গায়, ওই যে একটা জিনিস হলো এই 70-এর আমাদের 71 সালে যখন গণপরিষদ হয়, 72-এর গণপরিষদের এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, হওয়ার পরে তখন একটা প্রপোজালও ছিল যে দল বহিষ্কার করলে যেন ইয়ে করা হয়, এটা নিয়ে রেসিস্ট্যান্স আসার পরে ফাইনালি একটা জায়গায় স্টিক করা হয় যে দল ভাঙাচোরা, এই ঘোড়া কেনা বেচা, এমপি কেনা বেচা, এটা বন্ধ করার জন্য আমাদের দরকার। এবং এটা ছাড়া বাংলাদেশের যে যদি আমাকে একটা হেডলাইন বলতে বলেন, আমি বলবো যে বাংলাদেশের যদি 70-অনুচ্ছেদ এখন আপনি তুলে দেন, কিছুদিন পরে দেখবেন সরকার কিভাবে টলমল হয়ে বাংলাদেশের সরকার থাকবে না, সরকার উইক হবে। এটার দুটো পার্সপেক্টিভ আছে। না তুলে দেওয়ার কথা কিন্তু কেউ বলেন না, সংস্কার না না সংস্কারের কথা আপনি যেটা বলছেন যে আস্থা বিল আর অর্থ বিলের বাইরে আপনি ওপেন করে দেন, অসুবিধা কি? তাহলে কিন্তু সরকার আপনি করবে কেন? পড়বে। বাংলাদেশে দুটো জিনিস বাংলাদেশে চলে রাজনীতিতে এবং সোসাইটিতে, দুই দিয়ে, একটা চক্রান্ত, একটা চামচামি। আচ্ছা, যে চামচামিটা শহীদ ভাইয়ের সঙ্গে আমি একমত, এই চামচারা কিন্তু ঠিকই ভোট দেবে, যারা ভোট দেন আপনি যদি এখন 70-অনুচ্ছেদ তুলে দেন, ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বঙ্গবন্ধু এগুলো চলতেই থাকবে, কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হবে কোন জায়গায়? সমস্যা হবে বাংলাদেশে আপনি সব কিছু কিনতে পারবেন। এবং 2000 বিএনপির কথাই যদি আপনি ধরেন, অষ্টম সংসদে বদরুদ্দোজাকে নিয়ে কি একটা কেলেঙ্কারি হয়েছিল মনে আছে আপনার? এবং ওলি আহমেদ সাহেব সহ বিএনপির অনেক এমপিরা, তখন আমরা 2002 সাল থেকে নিউজ লেখা শুরু করলাম যে বিএনপির একটা বিরাট গ্রুপ বেরিয়ে যাবে, তার মধ্যে আবহানা ছিল। আমি নিজে সরাসরি এই ঘটনাগুলো দেখেছি, তো লিখেছি। এবং বাংলাদেশে তখন হবে কি দেখবেন, দলগুলো কেনা বেচা হবে এবং ওই চক্রান্তকারীরাই কিন্তু এটা করবে। বাংলাদেশে আপনি গণতান্ত্রিক একটা জায়গায় যেতে হবে, একটা জায়গায় গিয়ে তারপরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ওপেন করেন। কত বছর ধরে? আমাদের 55 বছর হয়েছে না? 55 বছর আমরা সংসদে থাকতে পারি নাই। আমরা 2 বছরের মাথায় আমরা চলে গেছি বাকশাল, তারপরে 91 সালে শুরু করেছি, 91 সালে কিছুদিন পরে তো 2-3 টার্ম পরে আবার আর্মি, এরপর আবার এইসব। আপনি তো একটা প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে। আপনাকে ফাইন, তাহলে আপনি কি বলছেন যে সংবিধানে এখন 70-অনুচ্ছেদ যেভাবে আছে সেভাবেই রাখাটাই যুক্তিযুক্ত বলছেন? সংসদে আপনি যদি সংসদে একটা সরকারের আপনি স্টেবিলিটি রাখতে চান, আপনার মনে রাখতে হবে সরকারের স্টেবিলিটি বেসড অন পার্লামেন্ট, মনে রাখবেন এটা। ওইখান থেকে কিন্তু তার সোর্স অফ পাওয়ার। পার্লামেন্টে যদি কোনো রকম এদিক ওদিক হয়, আপনি দেখবেন যে সরকার খুব টলমল হবে। যে কোনো এক্সিকিউটিভ, আমি বলছি যে সরকার মানে এক্সিকিউটিভ নরবড়, দুর্বল এক্সিকিউটিভ ভালো, বেশি শক্তিশালী নির্বাহী ব্যবস্থা যেমন খারাপ, দুর্বল নির্বাহী ব্যবস্থা আরো খারাপ। বর্তমানে আমরা যেটা দেখছি, দেখেন নির্বাহী বিভাগ কিছু করতে পারছে না। আমাকে বলে দিচ্ছে বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আরেকজন বলে দিচ্ছে আপনি ভারত যাইতে পারবেন না যদি এটা না করেন। ক্যান এনিওয়ান সে লাইক দিস? এটা কি কোনো শক্তিশালী নির্বাহী বিভাগ, আপনি ল অ্যান্ড অর্ডার বলে কিছু নাই, আপনি নির্বাহী বিভাগকে একেবারে সবার উপরে শেখ হাসিনার মতো মানে ডিক্টেটোরিয়াল করে ফেলবেন, এটাও যেমন ডেঞ্জারাস। এখন আমরা যেটা দেখছি, এটা কোনো নির্বাহী বিভাগের কোনো রকম প্যাটার্ন আমার ভালো লাগছে না। তো আপনি দেখবেন যে কোনো জায়গায় নিরাপত্তা নাই, কোনো জায়গায় আপনি কোনো কার্যকর কিছু করতে পারবেন না। পুলিশ মার খায়, পুলিশের দিকে আপনি চোখ বড় করে তাড়াবেন, দেখবেন পুলিশ মাথা নিচ করে ফেলে। এই এক্সিকিউটিভ আমাদের দরকার নেই। আমাদেরকে আরো একটু এক্সিকিউটিভ শক্তিশালী হতে হবে। এবং এই যে কি হয় কনস্টিটিউশনে, কি হয় না হয়, এই যে চলছে না তারে নারে, এটার একটা ফলাফল বলে দিলাম। আমরা এই আলোচনা গিয়ে আমরা এগুলো আসবো আপনার কাছে। একটা ছোট্ট বিরতি আসছি। বিশেষ করে রাষ্ট্রপতি আমাদের বিদ্যমান সিস্টেমে, সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি আসলে কাজটা কি, এটা একটা বড় আলোচনার জায়গা। ফলে একটু ফোকাস করবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আমরা কথা বলছি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আসলে ক্ষমতা কি। আমাদের সঙ্গে আছেন আবু গোলাম শহীদ খান, ডক্টর কাজী জাহিদ ইকবাল এবং কামরান রেজা চৌধুরী। ইকবাল ভাই, একটা বিষয়, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রস্তাব করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এবং বিদ্যমান সংবিধানের 48-এর 4 অনুচ্ছেদে যে যোগ্যতাসমূহ বলা আছে তার বাইরেও রাষ্ট্রপতি সরকারি বা রাজনৈতিক দল কোনো সংগঠনের পদে থাকতে পারবেন না। দুটি বিষয়, প্রথমত গোপন ভোট, দ্বিতীয়ত তিনি অরাজনৈতিক ব্যক্তি হবেন। এটা জুলাই সনদের প্রস্তাব। এইটা বাস্তবসম্মত? আমি একটু কামরান ভাই যেখানে ছেড়েছিলেন, আমি 30 সেকেন্ডে ওখানে একটা কথা বলে আসি যে আর্টিকেল 70টা লিবারালাইজ করা উচিত, আমার নিজের মত। আর একই সঙ্গে একটা কথা যে 70টা থাকা উচিত একটা সার্টেন টাইম পর্যন্ত, কারণ হলো আমাদের সাবকন্টিনেন্ট জুড়ে এক্সপেরিয়েন্সটা খারাপ।
কারণ বাংলাদেশে 72 তাহলে প্রত্যেক বছর সরকার বদলে যাবে। হ্যাঁ, বাংলাদেশের 72 কনস্টিটিউশনের পরে কিন্তু প্রায় 80-র দশকে ইন্ডিয়া এবং তার আগে পাকিস্তান দুটো রাষ্ট্রই এই আপনার 70 মতো আপনার আর্টিকেল যুক্ত করেছেন। যদিও দুটো কনস্টিটিউশনই আমাদের আগের, তো তারপরেও আপনার এই একই পদ্ধতিতে তাদের আসতে হয়েছে, বিশেষ করে ইন্ডিয়াকে আসতে হয়েছে। এটা আপনার মানে খেয়াল করার বিষয়, কারণ প্রায় 2000-এর মতো ফ্লোর ক্রসিং এর রেকর্ড তাদের ছিল তার আগে পর্যন্ত। তো সেটা একটা দিক। আর যে কথা আপনি বলছিলেন সেটা আসলে জুলাই সনদ নিয়ে বিষয় হলো যে এটা একটা নৈতিক অবস্থান আসলে, বা পলিটিক্যাল পার্টিগুলোর একটা কমিটমেন্টের জায়গাটা। এটা তো এখনো ল হয়নি, সুতরাং আপনি যখন এখন নির্বাচনে যাবেন, ওটা যেহেতু ওইটার আলোকে সংবিধান সংশোধনও হয় নাই, সুতরাং আপনি কিন্তু আপনার এখন যে কনস্টিটিউশনটা আছে, আপনি এই কনস্টিটিউশনের আলোকেই আপনাকে নির্বাচনটা করতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, যতক্ষণ না ওই বিষয়গুলো আপনি আপনার কনস্টিটিউশনের মধ্যে আনছেন। তারা কেউ কেউ একমত হয়েছিলেন, ওখানে ডিসেন্টিংও আপনি দেখবেন যে একাধিক পলিটিক্যাল পার্টি ডিসেন্ট করেছেন ইত্যাদি। তো সেটা যদি হয়ে থাকে তাহলে তাদেরকে সামনে যে আমাদের কনস্টিটিউশনের 18তম সংশোধনী বিশেষ কমিটি হয়েছে, তো ওটাতে যখন এই ব্যাপারগুলো ঢুকবে তখন ওই ইস্যুগুলো দিয়ে বা ওইভাবেই নির্বাচন হতে পারবে। কিন্তু এখন আপনি নির্বাচনে অবশ্যই সংবিধানে যেভাবে আছে বা আমাদের ল এক্সিস্টিং যেটা আছে, যদি আমরা চেঞ্জ না করি তাহলে এটা অবশ্যই এইভাবে হতে হবে। সুতরাং এই বিতর্কটা আসলে এই পর্যায়ে অমূলক, কারণ হলো লিগ্যাল ভিত্তি নাই যে বিষয়গুলো, সেগুলো আসলে আপনি চাইলেও বাস্তবায়ন। এটা একটা প্রস্তাব যে রাষ্ট্রপতির ভোট গোপন ব্যালটে হবে এবং রাষ্ট্রপতি যে প্রস্তাবটা আছে যে অরাজনৈতিক ব্যক্তি। ওখানে আরেকটা বিষয় আপনি আছে, দেখবেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য, সেই জায়গাটায় আসবে, সেটাও 48-এর প্রশ্নই। রাইট রাইট। ভারসাম্য প্রশ্নে আমি আশা করি জানাব আবু আলম শহীদ খান, রাষ্ট্রপতি, আমাদের একজন রাষ্ট্রপতি বলেছিলেন প্রেসিডেন্ট হওয়ার পরে যে আমার তো কনভোকেশনে যাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। তো আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দিয়েছে প্রত্যেকটা কাজ ওনাকে করতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে। আবার প্রধানমন্ত্রী পরামর্শ দিলেন কিনা সেই প্রশ্ন আপনি তুলতে পারবেন না, প্রত্যেকটা কাজ। তার মানে আলটিমেটলি আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দায়িত্বটা পালন করেন। তো এরকমের একটা অবস্থায় কে প্রেসিডেন্টের চেয়ারে বসলেন, মির্জা ফখরুল বসলেন নাকি অলি আহমেদ বসলেন, খুব বেশি কিছু যায় আসে কিনা? না, যায় আসে, কারণ সবসময় তো এরকম থাকবে না, একটা সংকট হতে পারে। সংকটকালীন সময় কিন্তু রাষ্ট্রপতির পদটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমাদের দেশে অনেক সংকট দেখেছি, তাই না? সুতরাং আমাদের দেশের জায়গা থেকে এটা বিবেচনা করতে হবে যে শুধুমাত্র কনভোকেশন করেন। রাষ্ট্রপতির ক্ষমতা তো কি আছে সেটা তো 48 অনুচ্ছেদে বলা আছে, প্রধানমন্ত্রী উনি নিয়োগ করবেন, বাট ওটাও তো আরেকটা কন্ডিশনের উপর নির্ভর করে। উনি সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হবেন, না হলে তো উনি আরেকজনকে সংখ্যালঘু পারবেন না, ডাকবেন না। আবার যে চিফ জাস্টিস, ওটাও তো একটা পরামর্শ ব্যাপার আছে, সুতরাং প্রক্রিয়া আছে। ওইখানে সংবিধানের 48.5 মেবি ভেরি ইম্পর্টেন্ট। গত 55 বছরে আমরা মানে আমরা তো ক্রিকেট খেলতেছি আর কি, খালি ছক্কা মারতে চাচ্ছি, সংস্কার নিয়ে আলোচনা করতেছি। সংবিধানের মধ্যে কিন্তু আর্টিকেল 48.5 আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা কেউ পড়েও না মনে হয় ঠিক মতো। ওইটা পড়লে আপনি দেখবেন রাষ্ট্রপতির কাছে কিন্তু এখনো মানে 55 বছরে কেউ এটা প্রয়োগ করে নাই। আপনি যদি বলতে পারেন বলবেন, 55 বছরে আমি কোনো রাষ্ট্রপতিকে দেখি নেই যে এইটা প্রয়োগ করতে। এটা কিন্তু রাষ্ট্রপতিকে সংবিধান দিয়েছে, কি দিয়েছে যে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী অবহিত করতে হবে তার ফরেন পলিসি এবং তার ডোমেস্টিক গভর্নমেন্ট কিভাবে চলছে। আমরা শেখ হাসিনাকে দেখেছি যে বিদেশ থেকে এসে উনি অবহিত করতেন, হয়তো ওইটা 48.5 তার মাথায় ছিল, বাট ডোমেস্টিক জিনিস যে করতে হবে সেটা করছেন কিনা আমি যতটা জানি না, বা এখন করা হচ্ছে কিনা জানি না। 48.5-এর যে শেষ 2 লাইন সেটা আরো ইম্পর্টেন্ট। সেটা হলো যে রাষ্ট্রপতি যদি মনে করেন যে কোনো একটা বিষয়ে ক্যাবিনেটে আলোচনা হওয়া দরকার, সেটা উনি প্রধানমন্ত্রীকে যদি বলেন, প্রধানমন্ত্রী এটা করতে বাধ্য থাকবে সংবিধান অনুসারে, তাই না? তো সুতরাং আমার কোনো রাষ্ট্রপতি ভাই, আপনি তারে কি ক্ষমতা দিবেন, ক্ষমতা পরে দিয়েন, যতটুকু আছে ততটুকু প্রয়োগ করেন না। 48.5 অনুসারে কোনো রাষ্ট্রপতিকে কোনোদিন আমরা কোনো দেখি নাই, তাই না? কেন দেখি নাই? বিকজ রাষ্ট্রপতি যারা হচ্ছেন তারা টোটালি ওই মেরুদণ্ড ছিল না। মেরুদণ্ডের কথা আমরা আলোচনা না করে ভালো, মানে রাষ্ট্রপতি পদের মেরুদণ্ড নিয়ে আসলে আমি আলোচনা করছি না, বাট তারা টোটালি কমিটেড ছিলেন ওই সরকারের সাথে। যে কারণে ওই সরকারের কোনো বিষয়ে, যেমন বলা হয় না এখন যে শাহাবুদ্দিন সেই সময় এত না শাহাবুদ্দিন সাহেব সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ আছে না, এত হত্যাকাণ্ড হচ্ছে, পুলিশ এত বাড়াবাড়ি করছে, উনি কেন কথা বললেন না? উনি কিন্তু 48.5-এ একটা রেফারেন্স করতে পারতেন। এই জন্য ওনাকে দোষারোপ
করতে পারেন। সুতরাং আমরা কোনো রাষ্ট্রপতিকে মানে একদম 55 বছরে আমরা কাউকে এই ক্ষমতাটা করতে দেখি নাই। 70 অনুচ্ছেদের ব্যাপারে আমি মনে করি জি। ওখানে আসতে হবে, আমাদেরকে কিছু সংস্কার করতে হবে। 70 অনুচ্ছেদ পুরোপুরি তুলে দেওয়া যাবে না। হর্স ট্রেডিং এগুলো তো আমরা জানি, বন্ধ করতে 54 থেকে 58 পর্যন্ত আইয়ুব খানের বক্তৃতায় এটা আছে কিভাবে মানে trading টা হয়। প্রত্যেকদিন ক্ষমতা বদল হতো, 15 দিন 10 দিন পর পর। এই যে আমাদের বগুড়ার মোহাম্মদ আলী সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, এখন মানুষ হয়তো তার নামও জানে নামও জানে না। তাই না? তো এই হর্স ট্রেডিং আমাকে বন্ধ করতে হবে, এবং হর্স ট্রেডিং বন্ধ করার জন্য পৃথিবীর অন্যান্য দেশে এটা নিচ্ছে, এটা গ্রহণ করছে। যেমন ভারত পাকিস্তান তো পরে গ্রহণ করেছে, সম্ভবত ভারত 76 সালের দিকে এরকম, গ্রহণ করেছে, এরকম একটা আমার 80 দশকে এক্সাক্ট ডেটটা মনে নেই, 80 দশকে পাকিস্তান। তো আমাদের 70 অনুচ্ছেদ থাকতে হবে, বাট 70 অনুচ্ছেদে আমরা একটু লিবারেল করতে চাই। লিবারেল হলে যেটা উনি ভয় পাচ্ছেন, বা এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। লিবারেল হওয়ার সাথে সাথে যে ষড়যন্ত্র হবে, কুচক্রীরা করবে, ভাই আমাদের মানে দেশে একটা তো- বিলে যদি একজন এমপি বিরুদ্ধে ভোট দিতে না না, পারে না, তাহলে তার আমাদের দেশে আমাদের দেশে কুচক্রি করার জন্য ওই 70 অনুচ্ছেদ লাগে না। লাগে না। ঠিক আছে, লাগে না, এটা এর বেশি আমি আর বলতে চাই না। Right. আমাদের দেশে কুচক্রি, চক্রান্ত বা ষড়যন্ত্র বা ডিপ স্টেট কি কি করতে পারে আমরা জানি। সুতরাং ওই 70 অনুচ্ছেদ আছে কি নাই তা দিয়ে চক্রান্ত হবে এরকম না। হ্যাঁ, একটু হয়তো সুবিধা হবে। শুধু আমি আপনাকে এই জায়গায় একটা সরি ফর ইন্টারাপশন, 70 অনুচ্ছেদ দিলে যদি বিলের বিরুদ্ধে দেয় একটা সরকার, সমালোচনা করবে, ভোট দিতে পারবে না। একটা সরকার যদি তার সংখ্যাগরিষ্ঠতা থাকার পরে একটা বিল পাশ করতে না পারে, সরকার থাকে না। না না না, বিল পাস করার ক্ষেত্রে হ্যাঁ, এবং আমি বলছি এর আগে আমরা যেটা লিবারালাইজ করতে চাই, যে একটা বিল নিয়ে আলোচনা, যেমন এখন তো একদম আলোচনা হয় না, মানে আমাদের মনে করেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন হলো 18 সালে কেউ কোনো ডিবেট করেছে? না না, আপনার সঙ্গে একটু হাবলি ডিফার করি। আপনি ল মেকিং প্রসেসটা শুধু অ্যাসেম্বলির মধ্যে রাখছেন। আপনাকে আমি জেনে বলছি, আমি যেহেতু এখানে 28 বছর ধরে কাজ করি, সংসদের একটা বড় অংশে কখনো কখনো ইম্পর্ট্যান্ট বিলগুলোতে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলোচনা, সংসদীয় কমিটিতে সংসদীয় কমিটি আলোচনায়, সাব কমিটিতে আলোচনা হয়। Of course. সো আমরা কিন্তু এই জায়গায় ন্যারো ডাউন করে হ্যাঁ বা না, কারণ আপনি যখন এটা একটা সামিটের মতো, দুই নেতা যখন কথা বলেন শুধু দুটো কথা হয়। আমি বুঝতে পারছি, বাট হ্যাঁ। বাট আপনি যেমন 28 বছর ধরে ওখানে আছেন, আমিও সংসদে আসছি, মানে না, আমি আপনাকে হ্যাঁ, ওই না, জায়গায় বলছি না। আমি বলছি না, উনিও করেন, বাট আমাদের মতো লোকেরা এটা জানে। বাট মানুষ এটাকে Yes. গণতন্ত্রের প্র্যাকটিসে মানুষের কাছে, ওই যে Yes. জাজদের ব্যাপারে বলা হয় না যে যে শুধু জাস্টিস বিচার করলে হবে না। দেখতে দিতে হবে। বিচারটাতে ভালো দৃশ্যমান করতে হয়েছে, হবে। সেটা এটা দৃশ্যমান দৃশ্যমান করতে হবে। আমাদের দৃশ্যমান হয় না। সংসদের ওই আলোচনা তো ঘন্টার পর ঘন্টা চলে, Yes. অনেক আলোচনা চলে, শুধুমাত্র সংসদের তো আলোচনা করে না, বাইরের থেকে এক্সপার্টদের ডাকে। এই যে আপনাদের ধরেন যে আইন, জি। যে যদি কোনো তথ্য বিষয়ক আইন হয়, আমরা সাংবাদিকদের ডাকছেন না, সিনিয়র সাংবাদিকরা যান, অনেক স্টেক হোল্ডাররা যান, সব কিছু হচ্ছে, বাট ওটা এমনভাবে হচ্ছে, ওটা তো মার্কিন সিনেটের মতো, তাহলে ওপেন করে দেন, তাইলেও কিন্তু মানুষ তখন ভাববে যে না আলোচনা হচ্ছে, সেটা আমরা ওপেন করতে পারছি না। সুতরাং আমাদেরকে সংসদে যে গণতন্ত্র চলছে এটা বোঝানোর জন্য, মানে মাঝে মাঝে মানুষ মনে করে না সংসদে কি হয়, সংসদে তো দেখি খালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হইচই অ্যান্ড ডান। এই যে সংসদ নিয়ে আমাদের যে জনগণের যে প্রত্যাশাটা কিন্তু ওইখান থেকে ডেভেলপ করছে। তো ওই প্রত্যাশার কারণে আপনি সংসদকে কিছুটা করতে হবে, যেখানে আপনি সংসদকে ভাইব্রেন্ট করতে পারবেন। লেটেস্ট ট্রাই, আপনার আমার পাঁচটা সংসদে এটা কিন্তু শেষ হবে না। আপনি মনন পরিবর্তন না হলে 70 অনুচ্ছেদের যাই পরিবর্তন করেন কিচ্ছুই হবে না। মানে পলিটিক্যাল কালচার পরিবর্তন না হলে, জি এই আপনি যে কথা একটা সুন্দর কথা বলেছেন, যে আসলে ওই যে জিনিসটা আমরা আলোচনা করছি, রাষ্ট্রপতি কেন দরকার। হ্যাঁ। আচ্ছা, এটাকে একটা সহজ করে, আপনার প্রোগ্রাম যেহেতু সহজ করার কথা, সেটা হচ্ছে, আমি যদি আপনার একটা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে যে স্কোয়ার একটা বড় গ্রুপ, তার 2-3টা ছেলে আছে, এক একজন এক একটা দেখে, কেউ দেখে টেলিভিশন, কেউ দেখে কনজিউমার্স, হ্যাঁ। কেউ দেখে টয়লেট্রিজ। সামচান্স চৌধুরীকে কেন দরকার? সে কি কোনো সাইন করে? সে কোনো এক্সিকিউটিভ কি করে? রাষ্ট্রটা যদি আপনি একটা টোটাল কাঠামোর হিসেবে ধরেন, উনি একজন না, রাষ্ট্রপতির দরকার না, আমরা সেটা বলছি না, না। বলছি যে কেন আমাদের প্রয়োজন? সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে, এবং মানে- উনি, এবং এই যে শহীদ ভাই যেটা বললেন যে 48.5 প্রধানমন্ত্রী তার ক্ষমতা 48.5 প্রয়োগ যেটা। করেন কিনা, প্রয়োগ করেনটা, মানে আমি যেহেতু বঙ্গভবনে গত কয়েক বছর ভালো করে আমার সোর্স ছিল, তো সেখান থেকে আমি জানতে পেরেছি যে আসলে আলোচনা হতো। এটা যে একেবারে, তবে ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত দিয়ে আলোচনা করা, এই কাজটা হয় নাই। এটা হয় নাই বিকজ আপনি একটা জিনিস, পলিটিক্যাল রিয়েলিটিটা আপনাকে মানতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু সাংঘাতিক শক্তিশালী। রাষ্ট্রপতিকে কিন্তু রাজনৈতিক পলিটিক্যাল রিয়েলিটিটাকে মাথায় রেখে কাজ করতে দিতে হবে। হ্যাঁ, এবং রাষ্ট্রপতি একটা, আপনার যে কথাটা আসে, যে রাষ্ট্রপতি পদে আমরা দেখব ট্রান্সপারেন্ট এবং একদম স্বচ্ছ ইমেজের মানুষ, অরাজনৈতিক, যেটা জুলাই সনদে বলা হয়েছে। আমি এখানে হাইলি ডিফার করি। রাষ্ট্রপতি পদটা হচ্ছে একটা দেশের হায়েস্ট পলিটিক্যাল পোস্ট, মোস্ট রেসপেক্টেড, মোস্ট ইম্পর্ট্যান্ট পোস্ট একটা। আচ্ছা, এখন আমি যদি একটা কথা বলি জাহিদ ভাই,
সেটি হচ্ছে যে এখন আমি যদি বলি যে চিফ জাস্টিস পদে অথবা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে একদম ইমেজ ক্লিনওয়ালা একটা সিভিল সোসাইটির মানুষকে দিব, এটা কি হবে? হবে না। রাষ্ট্রপতিকে হতে হবে হাইয়েস্ট পলিটিক্যাল ম্যাচিওর। আমি এই জায়গাটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একজন ভক্ত বলতে পারি। পলিটিক্যালি ম্যাচিওর, ক্লিন ইমেজ, মানে ক্লিন ইমেজ ভার্সেস পলিটিক্যাল ম্যাচিউরিটি, এই দুটোকে যদি আপনি কম্পেয়ার করেন, রাষ্ট্রপতি পদের জন্য আগে দরকার পলিটিক্যাল ম্যাচিউরিটি। বিকজ রাষ্ট্রপতি একটা কথা বলবেন, এর মধ্যে যদি আপনি আমাকে একটু সময় দেন আমি একটা কথা বলি। 2014 ইলেকশনের আগে হামিদ সাহেবের কাছে গিয়েছেন খালেদা জিয়ার নেতৃত্বে, আপনি ঘটনা জানেন কিনা আমি জানি না, এটা আব্দুল হামিদ সাহেব নিজে আমাকে বলেছেন, আমি সেই জন্য বলছি, ফার্স্ট ডিসক্লোজার। তো আব্দুল হামিদ সাহেবের কাছে গেছেন সবাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরপর আন্তালিব রহমান পার্থ, খালেদা জিয়া গিয়ে বলছেন যে মহামান্য রাষ্ট্রপতি খালেদা জিয়া কিন্তু আব্দুল হামিদ সম্পর্কে তার ধারণা ভালো ছিল। হ্যাঁ। এবং সংসদে আপনারা দেখেছেন না, আব্দুল হামিদকে কখনো হার্ট করে খালেদা জিয়া কথা বলেন না, খালেদা জিয়াকে হার্ট করে আব্দুল হামিদ কখনো কথা বলেন। নবম সংসদে আপনিও ছিলেন গ্যালারিতে। তো সেই জায়গায় উনি বলছেন যে এই নির্বাচনটার ব্যাপারে আপনি কিছু একটা করেন। তো উনি তখন একটা কথা বললেন যে দেখেন আমার তো ক্ষমতা সীমাবদ্ধ, আপনি খালেদা জিয়া আর আমার শেখ হাসিনার মধ্যে একটা দারুণ মিল আছে। বলে কী ব্যাপারে আমাদের দুজনের মধ্যে মিল? হ্যাঁ, তখন বলে যে আপনারা দুইজনই খুব সুন্দর করে আমার হাত পা বেঁধে দিচ্ছেন, হ্যাঁ এই 91 সালে বেঁধে দিচ্ছেন, তো এখন আমার তো কিছু করার নাই। আচ্ছা, তো ফখরুল ইসলাম সাহেবকে বলছিলেন যে ফখরুল ইসলাম সাহেব দেখেন আপনি ভাগ্যটা কী জিনিস, আমি এটা লিখবো। তো ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে উনি বলছেন যে এই ফখরুল সাহেব আপনি এরকম লুকা বেড়ান কেন? তো খবরটা ছিল এরকম যে উনি একটা বোরখা পরে হাইকোর্টে গিয়েছিলেন, একটা খবর ছিল না, উনি আপনি ইয়ে করে যান কেন,